দেবাংশু উঠে গেলেন বোর্ডিং পাস আনতে। কথাবার্তার ফাঁকে পারমিতা দেবী কিচেনে গিয়ে চা বানালেন। ট্রেতে চা আর স্ন্যাক্স নিয়ে এসে সেন্টার টেবিলে রাখলেন। অফার করার আগেই দীপকাকু চায়ের কাপ তুলে নিয়ে তাকে বললেন, এবার আপনাকে কটা কথা জিজ্ঞেস করব। নিশ্চয়ই, করুন। উল্টো দিকের সোফায় বসতে বসতে বললেন পারমিতা। দীপকাকু শুরু করলেন, আপনার ছেলে আশপাশের ফ্ল্যাটে যায়? না, আমাদের এই কমপ্লেক্সে নেমন্তন্ন ছাড়া কেউ কারো ফ্ল্যাটে ঢোকে না, যে যার নিজের মতো থাকে। দীপকাকুর পরের প্রশ্ন, আপনাদের আত্মীয় স্বজনরা এই বাড়ির ওয়ার্কশপটা দেখেছে? ঘুরিয়ে দেখিয়েছেন কাদের কাদের? পারমিতা দেবী বললেন, সমুর অন্নপ্রাশনের সময় অনেকেই দেখেছে। ছাদে খাওয়ানো হয়েছিল, রিসেপশন হয়েছিল ফ্ল্যাটে, তখন সবে ওয়ার্কশপটা সাজানো হয়েছে। দেবাংশু গেস্টদের ধরে ধরে নিয়ে গিয়েছে ওয়ার্কশপটা দেখাতে। নিমন্ত্রিত ছিল প্রচুর, ও ট্রেডেরও অনেক লোক ছিল। দেবাংশু বাবু বোর্ডিং পাস নিয়ে এলেন। সোফায় বসে অপরাধীর গলায় বললেন, তাহলে কি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ? ঘরটা দেখানোই ভুল হলো। আপনি এখন কোনো কমেন্ট করবেন না বলে দীপকাকু বোর্ডিং পাস এবং সাদা কাগজে লেখা ট্রাভেল এজেন্টের ঠিকানাটা দেবাংশুবাবুর থেকে নিয়ে বুক পকেটে রাখলেন। ফের পারমিতাকে জিজ্ঞেস করলেন, বাপনের মা আর দেবাংশুবাবু ছাড়া ওয়ার্কশপে আর কার কার যাতায়াত আছে? সুমু তো হরহামেশায় যায়, এছাড়া তথাগত নিতাই ঢোকে। দেবাংশু অফিসে বসে ওদের এটা সেটা আনতে পাঠায়। এছাড়া আর কেউ কি সম্প্রতি ওই ঘরে ঢুকেছিল? পারমিতা দেবী এক মনে ভাবতে লাগলেন। হঠাৎ মনে পড়েছে, এইভাবে বলে উঠলেন, ও হ্যাঁ, গত সপ্তাহে ওয়ার্কশপের এসিটা সার্ভিসিং করতে এসেছিল একজন। আপনারা কি সার্ভিস করতে ডেকেছিলেন? আমি ডাকিনি, দেবাংশু মনে হয় এসি কোম্পানিকে ফোন করেছিল। পারমিতা দেবীর কথা শুনে দেবাংশুবাবু যেন আকাশ থেকে পড়লেন। বললেন, আমি? না, এসি কোম্পানিকে আমি তো কোনো ফোন করিনি। তাছাড়া ও ঘরে ঠান্ডা তো ভালোই হচ্ছিল, হঠাৎ সার্ভিস করতে ডাকতে যাব কেন? দীপকাকু স্বগতোক্তির ঢঙে বললেন, চুরিটা তার মানে তখনই সারা হয়েছে। পারমিতা দেবীকে জিজ্ঞেস করলেন, যখন এসিটা সার্ভিস করছিল আপনি ওয়ার্কশপে ছিলেন? মেশিনটা খুলতে দেখে আমি সরে এসেছি। লোকটা নিজের মতো কাজ করে যাওয়ার সময় আমাকে বলে চলে গেছে, বললেন পারমিতা। দীপকাকু দেবাংশুবাবুকে বললেন, এসির ডিলারকে ফোন করুন, রিসেন্টলি কোনো লোক পাঠিয়েছিল কিনা আপনার বাড়িতে। দেবাংশুবাবু এই মুহূর্তে যথেষ্ট উত্তেজিত এবং অস্থির। পকেট থেকে সেলফোন বের করলেন, কিন্তু ঠিকমতো বোতাম টিপতে পারছেন না। সোফা ছেড়ে একটু দূরে সরে গেলেন। দীপকাকু পারমিতা দেবীকে জিজ্ঞেস করলেন, এসি সার্ভিস করতে আসা লোকটার চেহারা মনে আছে? অসহায়ভাবে মাথা নাড়লেন পারমিতা। বললেন, একটুও মনে করতে পারছি না। অন্য সব মুখ চলে আসছে চোখের সামনে, যেমন গ্যাস ডেলিভারি ম্যান, কুরিয়ার সার্ভিসের লোক, কেবল টিভির টাকা নিতে আসে যে ছেলেটা। দীপকাকু বললেন, অত টেনশন করে ভাবতে হবে না। এ বাড়িতে আসে যায় সেরকম মুখগুলো এক এক করে ভাবতে থাকুন, চট করে দেখবেন ওই মুখটা মনে পড়ে গিয়েছে। দেবাংশুবাবুর ফোন করা হয়ে গিয়েছে। এগিয়ে এসে বললেন, না, ওরা কোনো লোক পাঠায়নি। সম্প্রতি যাদবপুর অঞ্চলে কোনো সার্ভিস হয়নি ওদের। ঠিকানা ভুল করে যে আমাদের বাড়িটা করে যাবে তার সম্ভাবনাই নেই। মেঝের দিকে তাকিয়ে নিচের ঠোঁট উল্টে কিছুক্ষণ ধরে কি সব চিন্তা করলেন দীপকাকু। মাথা তুলে বললেন, ঠিক আছে, আমি ফোন করে দিচ্ছি। ঘন্টা দুয়েকের মধ্যে ফরেন্সিক ল্যাবরেটরি থেকে 2-3 জন আসবে আপনাদের বাড়িতে। এয়ার কন্ডিশন মেশিনের গায়ে আছে অপরাধীর হাতের ছাপ, ওরা তার ছবি তুলবে। আশা করি এই কয়েকদিনের মধ্যে আপনি এসি মেশিনের বডি ক্লিন করেননি। না, করা হয়নি, খুব কমই করা হয়। বাপনের মার হাত যায় না অত উঁচুতে, বললেন পারমিতা দেবী। দীপকাকু পারমিতা দেবীর উদ্দেশ্যে বললেন, আগামীকাল পোর্ট্রেট পার্লের জন্য একজন আর্টিস্ট আসবে আপনার কাছে। সার্ভিস করতে আসা লোকটার মুখ কালকের মধ্যে নিশ্চয়ই মনে পড়ে যাবে আপনার। মুখে মুখে তার বর্ণনা দেবেন, আর্টিস্ট তখনই এঁকে নেবে। এরা কি সব পুলিশের লোক? আপনারা কেউ থাকবেন না? সন্ত্রস্ত হয়ে জানতে চাইলেন পারমিতা। দীপকাকু বললেন, পুলিশ হলেও চিন্তার কিছু ছিল না, তবে ফরেন্সিক ল্যাবটা প্রাইভেট। আর্টিস্ট কোনো চাকরি করে না, ইয়ং ট্যালেন্টেড ছেলে।
আমার সঙ্গে বেশ কটা কাজ সাকসেসফুলি করেছে। দেবাংশুবাবু জানতে চাইলেন, আপনার সঙ্গে পরে কিভাবে যোগাযোগ হবে? আপনার প্রয়োজনে আপনি ফোন করবেন, আমিও দরকার অনুযায়ী কল করে নেব, বলে সোফা থেকে উঠে সোজা দরজার দিকে হাঁটা দিলেন দীপকাকু। ঝিনুক অনুসরণ করতে গিয়ে একবার পিছন ফিরল সাম্যর জন্য। সাম্য খেলা ছেড়ে উঠে দাঁড়িয়েছে, মিষ্টি হেসে টা টা করছে ঝিনুককে। ঝিনুকও হাত নাড়ল। এই বাড়ির কেস যতই জটিল এবং ঝামেলার হোক না কেন, এই বাচ্চাটির হাসির সরলতা এতটুকু কেড়ে নিতে পারেনি। গতরাতে ঝিনুক একটা আজব স্বপ্ন দেখেছে। বাবা মা দীপকাকুর মধ্যে কাউকেই বলা যাবে না স্বপ্নটার কথা। হাসাহাসি করবেন তিনজনেই। স্বপ্নটা ভেবে এখন নিজের মনেই হাসছে ঝিনুক। স্বপ্নের সময়টা ছিল দুপুর। বাড়ির বারান্দায় বসে আছে ঝিনুক। চাবিওয়ালার গলা পাওয়া যাচ্ছে, চাবি করাবে চাবি, তালা খোলাবে তালা। এই হাঁকের মধ্যেই এক রাশ চাবির ঝনাত ঝনাত শব্দ। চাবি তৈরির ফেরিওয়ালা আজকাল বড় একটা দেখা যায় না। ঝিনুক যখন ছোট, এ পাড়ায় তাদের হরহামেশাই দেখা যেত। এক হাতে ধরে থাকতো তারের রিং, তাতে ঝুলতো অজস্র চাবি। হাতটা ওঠানামা করে আওয়াজ তুলত। আর ঘাড়ে থাকতো ছোট কাঠের বাক্স, যন্ত্রপাতি থাকতো সেটাই। অন্য হাত দিয়ে ধরে থাকতো বাক্সটা। ছেলেবেলায় ঝিনুকের মনে হতো এরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সৎ লোক। ইচ্ছে করলেই প্রচুর ধনরত্নের মালিক হতে পারে। সমস্ত সিন্ধুকের চাবি তৈরির কৌশল এদের জানা। তবু সেসব খারাপ পথে যায় না। ধুলোমলিন পোশাক পরে পরে ঘুরে বেড়ায় পাড়ায় পাড়ায়। গৃহস্থের হারিয়ে যাওয়া চাবির বন্ধতালা খুলে দেয়, তৈরি করে দেয় নতুন চাবি। স্বপ্নে ছেলেবেলার ফেরিওয়ালা ফিরে এসেছিল হাঁক আর চাবির আওয়াজ সমেত। গেটের সামনে দিয়ে যখন লোকটা যাচ্ছে, ঝিনুক ডেকে উঠেছিল, ও চাবিওয়ালা। চকিতে ঝিনুককে দেখে নিয়ে চাবিওয়ালা বড় বড় পা ফেলে এগিয়ে যেতে থাকলো। কিরকম যেন সন্দেহ হলো ঝিনুকের। দৌড়ে গিয়ে গেট খুলে রাস্তায় দাঁড়ালো। লোকটা হাঁটার ছন্দে ততক্ষণে দৌড় শুরু করে দিয়েছে। ঝিনুকও একই ছন্দে অনুসরণ করতে থাকলো। লোকটা আর একবার পেছন ফিরে ঝিনুককে দেখেই দৌড় শুরু করলো। হাতের জিনিসপত্র রাস্তার ধারে ফেলে দিল। মুখটা খুবই চেনা চেনা লাগলো ঝিনুকের। লোকটাকে ছাড়লে চলবে না। স্প্রিন্ট টানতে লাগলো ঝিনুক, অচিরেই ধরে ফেলবে। ক্যারাটে এবং দৌড়ের প্র্যাকটিস নিয়মিত চালিয়ে যায় ঝিনুক। স্বপ্নের চেজিং বলেই লোকটাকে ধরা যাচ্ছিল না। ফুট 4-5 ব্যবধান থেকেই যাচ্ছিল। একসময় একটা ফলের ঠেলা গাড়িতে সজোরে ধাক্কা খেল লোকটা। গাড়িটা নিশ্চয়ই ঝিনুকের দেখা সিনেমা স্মৃতি থেকে উদয় হয়েছিল। লোকটা ফুটপাথে চিৎপাত। ঝিনুক হাঁফাতে হাঁফাতে সামনে যেতেই রীতিমতো চমকে উঠল। ও কার চেহারা দেখছে সে? মুখটা সমীরণ দাসের, জামা নিতাইয়ের এবং হাত দেবাংশুবাবুর। সেটা চেনা গেল বিদেশি ঘড়িটা দেখে। অন্য হাত সম্ভবত সূর্য রায়ের। আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। প্যান্ট জুতো অবধারিত তথাগতর। বিপুল বিভ্রান্তি নিয়ে ঘুম ভেঙেছিল ঝিনুকের। নিজেকে আবিষ্কার করেছিল মশারি জড়ানো অবস্থায় বিছানায়। কখন ও কিভাবে মশারির দড়ি ছিঁড়ে ফেলেছিল কে জানে। এরকম উদ্ভট স্বপ্ন দেখার যথেষ্ট কারণ আছে। গতকাল অনেক রাত পর্যন্ত দেবাংশুবাবুর কেসটা নিয়ে ভেবেছে, নোট করেছে নানা পয়েন্ট। তদন্তে জড়িয়ে পড়া চরিত্ররা তাই মিলেমিশে চলে এসেছে ঝিনুকের স্বপ্নে। যতবার মনে পড়ছে স্বপ্নটা, মনে মনে হেসে নিচ্ছে ঝিনুক। একটু আগে যেমন নিল। মোটর বাইকে দীপকাকুর পেছনে বসে ঝিনুক এখন চলেছে সল্ট লেকে সূর্য রায়ের বাড়ি। এই যাওয়ার সঙ্গে দেবাংশুবাবুর কেসের কোনো সম্পর্ক নেই। একটা ফটোগ্রাফি এক্সিবিশনে সূর্য রায়ের তোলা 4টে ফটো নেওয়া হবে। প্রদর্শনীর বিষয় হচ্ছে দ্য ওল্ড সিটি। দীপকাকুর ফটোগ্রাফার বন্ধুরা আয়োজন করছেন এই এক্সিবিশনের। এরকম প্রদর্শনী ওরা নাকি প্রায়ই করে থাকেন। দীপকাকু অবশ্য ঝিনুককে কোনোদিনই নিয়ে যাননি। এই ধরনের নানা ব্যাপারে দীপকাকু জড়িয়ে থাকেন। প্রসঙ্গ না এলে সেসব উত্থাপন করেন না। ফটোগ্রাফি নিয়ে দীপকাকুর যে এত ফান্ডা, সূর্য রায়ের অফিসে ছবিগুলো না থাকলে জানাই যেত না। ক্রিক রোড সেই অফিস থেকে বেরিয়ে দীপকাকু বলেছিলেন,
না, লোকটার ফটো তোলার হাত বেশ ভালো, এ লাইনে পড়ে থাকলে নাম করত। পরে হয়তো বন্ধুদের সঙ্গে কথা বলে দীপকাকু জানতে পেরেছিলেন সামনে একটা এক্সিবিশন আছে। দীপকাকুর রিকোয়েস্টে সূর্য রায়ের ছবি নিতে রাজি হন উদ্যোক্তারা। ফোনে দীপকাকু সে কথা জানিয়েছিলেন সূর্য রায়কে। বলেছিলেন, পুরনো শহরের ওপর বেশ কিছু ফটো রেডি রাখুন, দেশ বিদেশে যে কোনো শহরের হলেই চলবে। আমি সেই ছবিগুলো বন্ধুদের দেখাবো, ওরা সিলেক্ট করবে 4টে ফটো, আপনি ফটোগুলো এনলার্জ করতে দেবেন। সুযোগ পেয়ে খুবই উৎসাহিত হয়েছিলেন ভদ্রলোক। দীপকাকুকে বলেছিলেন, আপনি আমার বাড়ি চলে আসুন, প্রচুর ফটো দেখাবো, আপনি ঠিক করে নেবেন কোন ফটোগুলো বন্ধুদের কাছে নিয়ে যাবেন। দেবাংশুবাবুর কেস প্রায় শেষের মুখে। এই সময় দীপকাকু ট্র্যাকের বাইরের কাজ কেন নিলেন বোঝা যাচ্ছে না। বেশ রিল্যাক্স আছেন, অথচ আজই চিহ্নিত হয়ে যাবে অপরাধী। দীপকাকুর আর্টিস্ট যাবে পারমিতা দেবীর কাছে, উনি বর্ণনা করবেন এসি সার্ভিসিং করতে আসা লোকটার চেহারা। আর্টিস্ট ছবি আঁকবে, ধরা পড়ে যাবে চোর। দীপকাকু অবশ্য এটা মানছেন না। গতকাল দেবাংশুবাবুদের বাড়ি থেকে বেরিয়ে ঝিনুক দীপকাকুকে বলেছিল, তাহলে আগামীকাল ধরা পড়ে যাচ্ছে অপরাধী, ছবি তো পেয়েই যাচ্ছি আমরা। দীপকাকু বলেছিলেন, না, তার চেয়েও বড় এভিডেন্স হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, যার রিপোর্ট পেতে আরো 4 দিন লাগবে। ছবি থাকলে লোকটাকে সহজে শনাক্ত করা যাবে বলেছিল ঝিনুক। দীপকাকু বলেছিলেন, সেটা ডিপেন্ড করছে পারমিতা কতটা সঠিক বর্ণনা দিতে পারেন তার উপর। হাতের ছাপ সেদিক থেকে অনেক বেশি নির্ভরযোগ্য। তবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চোর ধরা গেলেও যতক্ষণ না চুরিটা কিভাবে হয়েছে, মানে চোর চাবি পেল কোথায়, সেটা বের করতে পারছি, অপরাধীকে পুরোপুরি দোষী সাব্যস্ত করা যাবে না। হিসেব মতো আমার কাজ এখনো অর্ধেক বাকি। স্বাভাবিক কারণেই ঝিনুক দমে গিয়েছিল। এত কিছুর পরও মাত্র 50% কাজে গিয়েছে। গাড়িতে ঘুম মেরে বসেছিল ঝিনুক। দীপকাকু হয়তো উৎসাহ যোগানোর জন্য বলে উঠেছিলেন, সম্ভাব্য অপরাধীদের লিস্ট অবশ্য এখন অনেকটাই ছোট হয়ে এসেছে। বাদ পড়েছেন দেবাংশুবাবু। ডায়াগ্রামের কপি যে আছে সেটা স্বীকার করেছেন। তথাগতকে তো আগেই সন্দেহের বাইরে রেখেছি। পারমিতা দেবীকেও রেহাই দেয়া যায়, কারণ এসি সার্ভিসিং এর লোকটার কথা উনিই বলেছেন। আমি নিশ্চিত চুরি ওই লোকটাই করেছে। নিতাইকে তাই সন্দেহ করার আর কোনো মানে হয় না। লোকটা নিতাই নয়। ঝিনুক বলেছিল, নিতাই যদি ছদ্মবেশে এসি সারানোর লোক হয়ে এসে থাকে, ওর গলা শুনে চিনতে পারতেন পারমিতা। প্রায় নিয়মিত নিতাই ও বাড়িতে যাতায়াত করে বলেছিলেন দীপকাকু। ঝিনুক জিজ্ঞেস করেছিল, বাপনের মার বিষয়ে আপনার মতামত? সেও নির্দোষ, রোজ ব্যাগটা হাতে তুলে মেঝে পরিষ্কার করত। চুরিটা যদি সে করে থাকে, ব্যাগে হাতের ছাপ রাখত না। দীপকাকু সত্যি লিস্টটা একেবারে ছোট করে দিয়েছেন। পরক্ষণেই বলে উঠলেন, আমার সমস্ত অনুমান মিথ্যে করে দিতে পারে ফিঙ্গারপ্রিন্ট, তাই ওটার ফটো সবচেয়ে বেশি জরুরি। ঝিনুক আর কোনো কথা না বাড়িয়ে জানতে চেয়েছিল, কাল তাহলে আমরা কখন বেরোচ্ছি? দীপকাকু বলেছিলেন, কাল আর তুমি বেরিও না, বাইরের কাজ তো একটাই, দেবাংশুবাবুর বাড়ি গিয়ে আর্টিস্টের আঁকা অপরাধীর ছবিটা নিয়ে আসা। বাকি কাজ আমি অফিসে বসে ফোনেই সেরে নেব। ঝিনুক দীপকাকুর কথা মানতে চায়নি। বলেছিল, না, আমি আপনার অফিসেই চলে আসব, যাব দেবাংশুবাবুর ফ্ল্যাটে। ভীষণ কিউরিওসিটি হচ্ছে অপরাধীর ছবিটা দেখার জন্য। আপনার সঙ্গে যেসব কেসে ছিলাম, ছবি এঁকে অপরাধী ধরার ব্যাপারটা ছিল না। দীপকাকু আর না করেননি। ঝিনুক সকাল 10:30টায় পৌঁছে গিয়েছিল দীপকাকুর অফিসে। দীপকাকু তখন ফোনে কথা বলছিলেন, সম্ভবত সান ট্রাভেলসের সঙ্গে। দীপকাকুর দুটো প্রশ্ন শুনেছিল ঝিনুক, মানে করতে পারেনি। 1 নম্বর প্রশ্ন, মিস্টার সেনগুপ্ত ছাড়া কলকাতার আর কারো টিকিট কি বুক করেছিলেন ওই ফ্লাইটে? দ্বিতীয় প্রশ্ন, দেবাংশু সেনগুপ্ত কোন ফ্লাইটে যাচ্ছেন এবং ফিরছেন, এ ব্যাপারে কি কোনো কোয়ারি এসেছিল? ও প্রান্তের উত্তর ঝিনুক শুনতে পায়নি, তাই প্রশ্নটাই ধোঁয়াশা মার্কা লাগলো। ঝিনুককে কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে দীপকাকু বললেন, চলো
সূর্য রায়ের বাড়ি যেতে হবে একবার। বাইকে আসার পথে দীপকাকু জানালেন কেন যাওয়া হচ্ছে সূর্য রায়ের বাড়ি। তাই শুনে এখন ঝিনুকের মনে হচ্ছে এই কাজে তার না এলেও চলতো। অফিস টাইমের ব্যস্ত রাস্তা ছেড়ে ঝিনুকরা ঢুকে পড়েছে সল্ট লেকে। এখানে এলেই ঝিনুকের কিরকম একটা ভয় ভয় করে, হারিয়ে যাওয়ার ভয়। একবার বাস থেকে নেমে এক বন্ধুর বাড়ি যেতে গিয়ে 2 ঘন্টা সল্ট লেকের গোলক ধাঁধা মার্কা রাস্তায় ঘুরেছিল। দীপকাকু কিন্তু এক চান্সে নির্দিষ্ট বাড়ির সামনে গাড়ি দাঁড় করালেন। নেমপ্লেটে জয়শ্রী রায় এবং সূর্য রায় লেখা। চা এবং প্রচুর স্ন্যাক্স সহযোগে সূর্য রায়ের স্ত্রী আপ্যায়ন করলেন ঝিনুকদের। সূর্য রায়ও খুব উত্তেজিত। এক্সিবিশনে প্রথমবার ফটো যাচ্ছে বলে কথা। অফিসে আজ 2 ঘন্টা লেট করে ঢুকবেন ঠিক করে রেখেছেন। দীপকাকু এখন সূর্য রায়ের তোলা ফটোতে মগ্ন। বিভিন্ন সাইজের অজস্র ফটো সেন্টার টেবিলে এনে রেখেছেন সূর্য রায়। সব ফটো শহরের নয়। দীপকাকু শহরের ছবিগুলো আলাদা করছেন। হঠাৎ মনে পড়েছে, এভাবে মাথা তুলে সূর্য রায়কে জিজ্ঞেস করলেন, আপনাদের বাথরুমটা কোথায়? আসুন বলে সূর্য রায় ডেকে নিলেন দীপকাকুকে। বাথরুম থেকে ঘুরে এসে দীপকাকু ফের ফটোয় ডুবে গেলেন। ফোন বাজছে ওর, খেয়াল করছেন না। ঝিনুক সংবিত ফেরালো। ফোন রিসিভ করুন। হ্যাঁ বলে পকেট থেকে ফোন বের করলেন দীপকাকু। স্ক্রিনে চোখ বুলিয়ে কানে নিলেন। বললেন, হ্যাঁ বলুন। ও প্রান্ত থেকে কোনো অপ্রত্যাশিত খবর এলো। মুহূর্তে পাল্টে গেল দীপকাকুর এক্সপ্রেশন। পরপর যে কথাগুলো বললেন তা হচ্ছে, আসেনি অফিসে, বাড়ি থেকে ট্রাভেল ব্যাগ নিয়ে বেরিয়েছে, অফিসের ট্যুরে কোথাও যাচ্ছে, বাড়িতে বলেনি। ঠিক আছে, আমি পুলিশ লাগাচ্ছি। ফোন অফ করে দীপকাকু বললেন, আমি এই ভয়টাই পাচ্ছিলাম, পাখি পালিয়েছে। ঝিনুক অবাক হয়ে জিজ্ঞেস করল, কে? দীপকাকু বললেন, তথাগত। একটু চুপ থেকে আফসোসের গলায় বলে উঠলেন, আরো কেয়ারফুল থাকা উচিত ছিল আমার। থমথমে মুখে টেবিল থেকে গোটা 10 ফটো তুলে নিলেন দীপকাকু। সূর্য রায়কে বললেন, একটা এনভেলপ দিন না। খাম এনে দিলেন সূর্য রায়। ওর মুখ থেকেও নিভে গিয়েছে একটু আগের উৎসাহ। উদ্বেগ মেশানো গলায় বললেন, তথাগত মানে দেবাংশুদার অ্যাসিস্ট্যান্ট? পালিয়েছে কেন? ধরা পড়ে যাওয়ার ভয়ে। দেবাংশুবাবুর জিনিসগুলো চুরি করেছে সে। ধরা অবশ্য পড়বেই। কলকাতার পুলিশের ক্ষমতা তো জানে না। বলে দীপকাকু ফটোগুলো খামে পুরে উঠে দাঁড়ালেন। দীপকাকুর বাইক সূর্য রায়ের বাড়ি ছাড়াতেই ঝিনুক জিজ্ঞেস করল, আপনি তো তথাগত বাবুকে সন্দেহের বাইরে রেখেছিলেন, তাতে কি হয়েছে? আমার অনুমান ভুল হতে পারে না? বললেন দীপকাকু। ঝিনুক জানতে চাইল, আমরা কি এখন যাদবপুর থানায় যাচ্ছি? না, দেবাংশুবাবুর ফ্ল্যাটে, বললেন দীপকাকু। ঝিনুক বলল, সেখানে গিয়ে আর কি হবে? চোর কে সে তো বোঝাই যাচ্ছে। দীপকাকু বললেন, তথাগত নিজে চুরি করেনি, করলে পারমিতা দেবী ওকে চিনতে পারতেন। চুরি করিয়েছে অন্য কাউকে দিয়ে। আর্টিস্টের আঁকা ছবিটা চিনিয়ে দেবে সেই অপরাধীকে। আর্টিস্ট যার ছবি এঁকেছে কেউই তাকে চিনতে পারেনি, ব্যতিক্রম দীপকাকু। প্রসঙ্গ এলেই উনি শুধু মিটিমিটি হাসছেন। পারমিতা দেবী বলেছেন, ছবিটা নিখুঁত আঁকা হয়েছে। এই সেই লোক যে এসি মেশিনটা সার্ভিসিং করতে এসেছিল। ছবিটা আঁকা হয়েছে প্রায় হাঁটু পর্যন্ত। একটা ব্যাপারে সামান্য হতাশ হয়েছেন পারমিতা দেবী। আর্টিস্টের পাকা হাত দেখে উনি নিজের একটা পোর্ট্রেট আঁকাতে চেয়েছিলেন। দীপকাকুর পাঠানো ইয়াং আর্টিস্ট কিছুক্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়। পারমিতা দেবীকে বলে, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের বর্ণনা দিন। ধুত, এভাবে কখনো ছবি আঁকানো যায় নাকি? বিরক্তিসহ দীপকাকুকে কমপ্লেন করেছিলেন পারমিতা। ঝিনুক তখন সামনে দাঁড়িয়ে একটু হলে হেসে ফেলেছিল। দীপকাকু পারমিতা দেবীর থেকে আর্টিস্টের আঁকা অপরাধীর ছবিটা নিয়ে বলেছিলেন, ওরা কথার ছবি আঁকে। ওদের গুরু ফ্রান্সের বিখ্যাত আর্টিস্ট আলফোন্স বাতিল। গুরুগম্ভীর তথ্যের ভারে ঝিনুকের স্বতঃস্ফূর্ত হাসিটা মিলিয়ে গেল। তারপর কেটে গিয়েছে 2 দিন।
ফিঙ্গারপ্রিন্টের ফটো এসেছে দীপকাকুর হাতে। আজ দেবাংশুবাবুর কেসের শেষ দিন। দীপকাকু কথা রেখেছেন, সঙ্গে নিয়েছেন বাবাকে। দীপকাকুর হাতে একটা ফাইল, মনে হচ্ছে ওর ভেতরেই রয়েছে রহস্য উদ্ঘাটনের নথিপত্র। বাবার গাড়িতে ঝিনুকরা চলেছে গড়িয়াহাটের কাছে এক হোটেলে। ওখানকার কনফারেন্স রুমে এই কেসটায় জড়িত লোকদের ডাকা হয়েছে। বাবা জানতে চেয়েছিলেন কাদের কাদের ডাকলে। দীপকাকু বলতে চাইলেন না, বললেন কনফারেন্স রুমে গিয়েই দেখবেন। ঝিনুক জিজ্ঞেস করল, তথাগত বাবু কি ধরা পড়েছেন? এই প্রশ্নেরও কোনো উত্তর দিলেন না দীপকাকু। চলন্ত গাড়ির জানলার বাইরে এমনভাবে তাকিয়ে থাকলেন যেন কলকাতার সন্ধে পৃথিবীর অন্যতম এক সুন্দর দৃশ্য। এরপর বাবা নড়ে চড়ে বসলেন, বললেন, এত সাসপেন্স রাখলে কিন্তু চলবে না। তাহলে আমরা তোমার কিসের কাছের লোক? চুরিটা অন্তত কিভাবে হয়েছে বলো। প্রস্তাবে রাজি হলেন দীপকাকু। বললেন, হ্যাঁ, এটা আপাতত বলা যায়। চুরির পদ্ধতি ধরার ব্যাপারে আপনি এবং মিস্টার আফাং আমাকে বিরাট হেল্প করেছেন। দেবাংশুবাবুর ব্যাগের চাবিটা আফাংকে দেখাতে উনি বললেন, কলকাতায় এই চাবি বানানো সম্ভব নয়। চাবিটা শঙ্কর জাতীয় ধাতুতে তৈরি। এই মেটাল কলকাতায় অমিল। ভারতের অন্য কোনো বড় শহরে পাওয়া গেলেও যেতে পারে। এখানে যেসব মেটাল পাওয়া যায় তা দিয়ে চাবিটা বানাতে গেলে একমাত্র আফাংয়ের কাছে আসতে হবে। কারণ চাবির কাটিং ভীষণ জটিল, খুব সূক্ষ্ম হাতের কারিগর, এবং বিশেষ কিছু যন্ত্র ছাড়া এই চাবি তৈরি করা যাবে না। আফাংয়ের কাছে এই চাবি কেউ করাতে যায়নি, গেলে আফাং তৈরি করত না। এখানকার অ্যাভেলেবেল মেটাল দিয়ে চাবিটা তৈরি করলে হয়তো প্রথম ব্যবহারেই চাবিটা ভেঙে গর্তে পড়ে থাকত। এসব শুনে আফাংয়ের কাছে জানতে চেয়েছিলাম এই চাবি কোথায় নিখুঁত এবং নির্ভরযোগ্যভাবে তৈরি করা সম্ভব। উনি তখন সিঙ্গাপুরের কথা বলেন। ওখানে ওরই কিছু দেশওয়ালি পরিচিত মানুষ সিমলিম স্কোয়ার অঞ্চলে ফুটপাতে বসে এই ধরনের চাবি তৈরি করে। তারা চাবি তৈরি করতে কম্পিউটার, স্ক্যানার পর্যন্ত ব্যবহার করে। এরপরই আমার মাথায় ঢুকে গেল চাবি তৈরি হয়েছে সিঙ্গাপুরে। এক্ষেত্রে দেবাংশুবাবুর আসল চাবিটা হাতাতে হবে। সেটা কি করে সম্ভব? আপনার দ্বারস্থ হলাম। জিজ্ঞেস করলাম বিদেশের হোটেলের সিকিউরিটির ফাঁকফোকর কোথায়। আপনি বললেন একমাত্র রুম ক্লিন করার সময় একটু ফাঁক পাওয়া যায়, এছাড়া জিমন্যাস্টিক দক্ষতায় যদি না সরিয়ে থাকে। হোটেলের দেওয়াল বেয়ে ওই সব কায়দার রাস্তা চোর নেবে না, তাতে বাইরের লোকের চোখে পড়ে যেতে পারে। অতএব পথ একটাই, ঘর ক্লিন করার সময় ঢুকতে হবে তাকে। ইতিমধ্যে দেবাংশুবাবুকে ফলো করে সে দেখে নিয়েছে। ব্যাগ কেনার পর চাবিটা রেখেছেন কাঁধে ঝোলানো ছোট চামড়ার ব্যাগে, যেটায় পাসপোর্ট, ভিসা রয়েছে। এরপরই ব্যাপারটা আমার কাছে জটিল হয়ে গিয়েছিল। দেবাংশুবাবু বলছেন যে স্পেয়ার পার্টস কেনার পর একবারই মাত্র ব্যাগটা রুমে রেখে ঘন্টা চারেকের জন্য শপিং করতে বেরিয়েছিলেন। সেই সময় রুম মেকআপ করতে দিয়ে যাননি। তাহলে চোর ঢুকলো কি করে? এটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ আমার মাথায় ক্লিক করে, আচ্ছা, এরকম তো হতে পারে। চোর উঠেছিল দেবাংশুবাবুর আশেপাশের কোনো রুমে। নিজের ঘরের মেকআপ রুমের বোর্ডটা ঝুলিয়ে দিয়েছিল দেবাংশুবাবুর দরজায়। সেটা দেখে ক্লিনিং স্টাফ দেবাংশুবাবুর রুম পরিষ্কার করতে ঢোকে। তখনই ক্লিনিং স্টাফকে কোনোভাবে বিভ্রান্ত করে চোর আসল চাবির ছাপ সাবানে বা অন্য কোনো আধুনিক জিনিসে নিয়ে নেয়। তারপর সেই ছাপ দেখিয়ে চাবি তৈরি করে নেয় সিমলিম স্কোয়ার অঞ্চলে বসে থাকা চাবিওয়ালাদের কাছে। দীপকাকুর কথা শেষ হতেই বাবা বলে উঠলেন, অসাধারণ দীপঙ্কর, ইউ আর এ জিনিয়াস। এই পোড়া দেশে তুমি কতটা কদর পাবে সেটা নিয়েই চিন্তা হয়। এবার বলো চোরটি কে? বাবার প্রশংসায় কাজ হলো না। দীপকাকু সেই যে চুপ করলেন, আর কোনো কথা বললেন না। অবশেষে ঝিনুকরা পৌঁছল হোটেলের সামনে। কনফারেন্স রুমে ঢুকে ঝিনুক তো অবাক। পারমিতা দেবী আর লক্ষ্মী বেরা ছাড়া কেসে জড়িত সকলেই আছেন। তথাগত বাবু আছেন, হাতে হাত করা নেই। দেবাংশুবাবু, নিতাই, সমীরণ দাস, সূর্য রায়, বসন্ত আগরওয়াল এবং তার উকিল বন্ধু। বিরাট টেবিল ঘিরে বসে আছেন সকলে। দীপকাকু, ঝিনুক, বাবা গিয়ে
বসলেন ফাঁকা 3টে চেয়ারে। টেবিলের চায়ের কাপ দেখে বোঝা যাচ্ছে 1 রাউন্ড হয়ে গিয়েছে। দীপকাকু শুরু করলেন তার বক্তব্য। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আবারও আমার পুলিশ বন্ধুকে দিয়ে ফোন করিয়ে আপনাদের এখানে ডেকে আনানোর জন্যে। দেবাংশুবাবুর কেসে এই মিটিংটার যে প্রয়োজন আছে একটু পরেই সেটা আপনারা বুঝতে পারবেন। এবার আপনাদের আমি চোরের ছবি দেখাই। পারমিতা দেবীর কাছ থেকে শুনে আঁকা ছবিটা দুহাতে ওপর নিচ ধরে সকলকে দেখালেন দীপকাকু। ঝিনুক ছবিটা আগে দেখেছে। মাথায় টুপি, চোখে চশমা, গোঁফওয়ালা, বছর 30-35-এর একজন মানুষ। ছবিটা টেবিলে রেখে দীপকাকু বললেন, এই লোকটা দেবাংশুবাবুর ওয়ার্কশপের এয়ার কন্ডিশন মেশিন সার্ভিস করতে ঢুকেছিল, কিন্তু ছদ্মবেশে। ঝিনুক হাঁ হয়ে গিয়েছে দীপকাকুর কথা শুনে। বাকি সকলেরও নিশ্চয়ই একই অবস্থা। দীপকাকু ফাইল থেকে আরো একটা ছবি বের করতে করতে বললেন, এবার আমি চোরের আসল চেহারাটা দেখাচ্ছি। পেন্সিল স্কেচটা সকলের চোখের সামনে তুলে ধরতেই সূর্যরায় ছিটকে উঠে পড়লেন চেয়ার থেকে। এই আচরণ অত্যন্ত স্বাভাবিক, কারণ ছবিটা ওরই। সূর্যরায় বললেন, আমাকে এভাবে ফাঁসানোর মানে? কাউকে দিয়ে আমার একটা ছবি আঁকিয়ে বলা হলো ইনিই চোর। বাহ, এরকম আষাঢ়ে তদন্তের কথা কেউ কোনোদিন শুনেছে কিনা জানি না। আমার বলা এখনো শেষ হয়নি সূর্যবাবু। আপনি যদি অপরাধী না হন, অযথা উত্তেজিত হচ্ছেন কেন? আপনাকেও বলার সুযোগ দেওয়া হবে। ভীষণ ঠান্ডা গলায় কেটে কেটে বলা দীপকাকুর কথাগুলোর সামনে সূর্যবাবু খানিকটা মিয়ে গেলেন। এসে বসলেন চেয়ারে। চোখ মুখ রাগে গন গন করছে। দীপকাকু আপাতত নীরব থেকে সূর্যরায়ের ছবিতে পেন্সিল চালালেন কিছুক্ষণ। ফের তুলে ধরলেন ছবিটা। অবিকল আগের ছবির মতো হয়ে গেছে। দীপকাকু সূর্যরায়ের ছবিতে চশমা পরিয়েছেন, টুপি ও গোঁফ এঁকেছেন। বললেন, এবার? একটুও না ঘাবড়িয়ে সূর্যরায় বললেন, এটাও এক ধরনের ভাঁওতাবাজি। প্রথমেই আমার ছবিটা এঁকে চশমা, টুপি, গোঁফ অ্যাড করা হয়েছিল। দুটো ছবি দীপকাকুর ফাইলে রাখলেন। মৃদু হেসে বললেন, ছবিটা আমি তদন্তের সুবিধের জন্য বানিয়েছি। আপনাকে দোষী সাব্যস্ত করার মতো প্রমাণ আমার হাতে আছে। মেনে নিচ্ছি, চুরিটাতে আপনার নৈপুণ্যের স্বাক্ষর লক্ষ্য করার মতো। কিন্তু সেই আপনি প্রমাণ ছেড়ে গেছেন অজস্র, যেমন অতি বুদ্ধিমান চোরও ফেলে যায়। প্রথম প্রমাণ, যে হাতের ছাপ পাওয়া গেছে দেবাংশুবাবুর বাড়ির ওয়ার্কশপের এসি মেশিনে, তার সঙ্গে আপনার হাতের ছাপ মিলিয়ে দিতে পারি। দেবাংশুবাবুর ছেলের অন্নপ্রাশনে ট্রেডের অনেকের মতো আপনিও নিমন্ত্রিত ছিলেন। তখনই বাড়ির ভেতরটা আপনার জানা হয়ে যায়। দেবাংশুবাবু আপনাদের এসি লাগানো নতুন ওয়ার্কশপটা দেখাতে নিয়ে যান। আপনি আন্দাজ করে নেন স্পেয়ার পার্টসের ব্যাগটা দেবাংশুবাবু কাজের জায়গাতেই রাখবেন। মিলে যায় আপনার অনুমান। আপনার ফিঙ্গারপ্রিন্ট রয়ে গিয়েছে আরো একটা জায়গায়, দেবাংশুবাবুর ব্যাগের ভেতরে রাখা কাগজপত্রে। নেক্সট বলে দীপকাকু ফাইল থেকে বের করলেন দুটো ফটোগ্রাফ। দুটোর সাবজেক্টই এক। দীপকাকু বললেন, আপনার কাছে আমি এক্সিবিশনের ফটো নিতে যাইনি, এই ফটোটা খুঁজতে গিয়েছিলাম। ডান হাতের ফটোটা দেখালেন, আর এই ফটোটা বাঁ হাতের ফটোটা দেখিয়ে বললেন, দেবাংশুবাবুর তোলা ফটো। সিঙ্গাপুরের একটা হেরিটেজ বিল্ডিং এর পেছনে উঠেছে এই হাই রাইজ বিল্ডিং। সেই বহুতলের মাথায় সাদা মেঘের গোলাকার যে অংশটা দেখা যাচ্ছে, আপনাদের দুজনের ফটোতেই সেটা আছে। অর্থাৎ ফটোটা আপনারা ঘণ্টাখানেকের তফাতে হলেও তুলেছেন একই জায়গা থেকে। স্থানটি হচ্ছে হোটেল গ্র্যান্ড ম্যাক্স। ভিন্ন জানালা থেকে তুলেছেন বলে ফটোর অ্যাঙ্গেল একটু আলাদা। একটু থেমে ফের শুরু করলেন দীপকাকু। আপনার অফিসে টাঙানো সমুদ্র দূষণের ফটোটা দেখিয়ে আপনি যদি মিথ্যে কথা না বলতেন, আমি আপনার তোলা অন্য ফটোগুলো দেখতে যেতাম না। ফটোর বিষয়টা এতই মর্মস্পর্শী, আমি পরে খোঁজ নিতে গিয়ে জানতে পারি সমুদ্রের ওই দৃশ্যটা কলকাতা থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে পড়ে না, সিঙ্গাপুর থেকে কুয়ালালামপুর যাওয়ার সময় দেখা যায়। ওই সময় সকালের দুটো ফ্লাইট আছে। এরপরই আপনার প্রতি সন্দেহ গাঢ় হয় আমার। কেন বলেছেন বিদেশ যাত্রা বলতে গত 5 বছরে একবারই শখ করে সিঙ্গাপুর গিয়েছিলেন? নিশ্চয়ই গোপন করতে চাইছেন কিছু। মডার্ন ইলেকট্রনিক্সের প্রতি আপনার এতটাই আগ্রহ, আপনি সিঙ্গাপুর তো বটেই,
কুয়ালালামপুর পর্যন্ত নিয়মিত যাতায়াত করেন, অথচ আমাকে বলেছেন আপনি শুধুমাত্র মেশিন সারাই করে থাকেন, দেবাংশুবাবুর মতো চ্যালেঞ্জিং কাজে হাত দেন না। আপনার মিথ্যে প্রকাশ্যে আনার রাস্তা আমি পেয়ে গেলাম দেবাংশুবাবুর তোলা ফটো দেখার পর। আমার মনে হলো এক্সিবিশনে টোপ দিলে আপনি আপনার সমস্ত ফটোই আমাকে দেখিয়ে ফেলবেন। সিঙ্গাপুরের লেটেস্ট ফটো দেখার জন্য আমি এক্সিবিশনের থিমটা নিজেই বানালাম, দ্য ওল্ড সিটি। দেবাংশুবাবুর তোলা লিটল ইন্ডিয়ার ফটোতে আমি পুরনো সিঙ্গাপুরকে পেয়েছি। আপনি আমার ফাঁদে পা দিলেন, দেখিয়ে ফেললেন সিঙ্গাপুরে আপনার তোলা রিসেন্ট ফটোগুলো। এরপরও আমি দেবাংশুবাবু যে ট্রাভেল এজেন্সি থেকে টিকিট বুক করান সেখানে খোঁজ নেই। দেবাংশুবাবুর ফ্লাইটে ওরা কলকাতার আর কারো টিকিট বুক করেছিল কি না, ওরা বলল না, কিন্তু একজন দেবাংশু সেনগুপ্তর বন্ধু বলে পরিচয় দিয়ে ফ্লাইট নম্বর জেনেছিল ফোন মারফত। আপনি সেই লোক যিনি অন্য ট্রাভেল কোম্পানির মাধ্যমে দেবাংশুবাবুর ফ্লাইটের একটা টিকিট নিজের জন্য বুক করিয়েছিলেন এবং গোটা পথটাই ছিলেন দেবাংশুবাবুর চোখের আড়ালে। আপনি যে সিঙ্গাপুরে সেই সময় গিয়েছিলেন তার মস্ত প্রমাণ আমার পুলিশ বন্ধু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে জোগাড় করে দিয়েছে কালই। বিদেশ বলে আপনি ছদ্মনাম ব্যবহার করতে পারেননি, পাসপোর্ট দেখিয়ে ভিসা পেতে হয়েছে। আমি এরপর ফোনে যোগাযোগ করি গ্র্যান্ড ম্যাক্স হোটেলে। ওরা বলে যে আপনি 205 নম্বর রুমে ছিলেন, দেবাংশুবাবু ছিলেন একটা রুম বাদ দিয়ে। একটানা কথা বলে দম নেওয়ার জন্য দীপ কাকু থামলেন। সূর্যরায়ের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে, দরদর করে ঘামতে লাগলেন। ঝিনুকের মনে পড়ল ইনি চেয়েছিলেন তার পোর্ট্রেট তুলতে, এখন এরই একটা ফটো তুলতে ইচ্ছে করছে ঝিনুকের। ফের শুরু করলেন দীপ কাকু, সূর্যবাবু আপনার নিশ্চয় মনে আছে আপনার বাড়িতে ফটো দেখার সময় আমি একবার বাথরুমে গিয়েছিলাম। যাওয়াটা ছিল ছুতো, দেবাংশুবাবুর তোলা ফটোর মতো একই ফটো আপনার কাছে পেয়ে বাথরুমে যাওয়ার বাহানা করি। বাথরুম থেকে ফোন করি দেবাংশুবাবুকে, বলি একটু পরে আমায় ফোন করে বলুন তথাগত পালিয়েছে। আপনার সামনে সেই ফোন এসেছিল, আপনি নিশ্চিন্ত হয়েছিলেন, যাক সন্দেহটা তাহলে অন্য লোকের ওপর পড়েছে। সেই ভরসায় আপনি এখনো দেবাংশুবাবুর স্পেয়ার পার্টস, ডায়াগ্রাম বাড়ি অথবা অফিসে রেখে দিয়েছেন। আমি যদি এখনই থানায় একটা ফোন করি, পুলিশ গিয়ে আপনার বাড়ি অফিস সার্চ করে জিনিসগুলো বের করে ফেলবে। টেবিলের ওপর মাথাটা নামিয়ে দিলেন সূর্য রায়। নিস্তব্ধ হয়ে আছে গোটা ঘর। দীপকাকুর রহস্য উন্মোচনে সকলেই হতবাক। একটু পরে দীপকাকুই বলে উঠলেন, আপনাদের সকলকে এক জায়গায় ডেকেছি একটা কারণে। আমি চাই না এই কেসটা পুলিশ হ্যান্ডেল করুক, আপনারা নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নিন। ছোট্ট একটা সার্কেলের ভিতর চুরিটা হয়েছে, বাইরের দুনিয়ার সঙ্গে এর তেমন যোগাযোগ নেই। আপনারা প্রত্যেকেই গুণী মানুষ, ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ দিন সূর্যবাবুকে। উনিও যথেষ্ট প্রতিভাধর ইঞ্জিনিয়ার। অবশ্য আমার অনুরোধ অনায়াসে অগ্রাহ্য করতে পারেন দেবাংশুবাবু। চোর ধরার জন্য অ্যাপয়েন্ট করেছিলেন আমাকে, সূর্যবাবুকে পুলিশে দেবেন কি না সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র ওরই আছে। আমি শুধু নিজের চার্জটা মকুব করে দিতে পারি। দেবাংশুবাবুর ডিসিশন শোনার জন্য মুখ তুললেন সূর্য রায়, চোখে করুণা ভিক্ষা। দেবাংশুবাবু ওর দিকে না তাকিয়ে বললেন, আমিও পুলিশের ঝামেলায় যেতে চাই না। সূর্য যদি আমার টেকনোলজি অন্য কোম্পানিকে বিক্রি করতে যায়, বাধ্য হব পুলিশের কাছে যেতে। টানা চুপ করে বসে থাকার পর হঠাৎ কথা বলে উঠলেন সমীরণ দাস, আচ্ছা, আবার আমাকে পুলিশ দিয়ে এখানে ডেকে পাঠানোর কারণটা জানতে পারি কি? দীপকাকুর মুখে হাসি খেলে গেল। বললেন, দেবাংশুবাবুর প্রতি আপনার ভুলটা ভাঙিয়ে দিতে চেয়েছিলাম। এবার নিশ্চয়ই মানবেন দেবাংশুবাবু অনেক উঁচু দরের ইঞ্জিনিয়ার। অযথা অসুয়া পুষে রাখবেন না, মিথ্যে প্রচার করবেন না ওর নামে, বরং বন্ধুত্ব করে নিন। বরফ কতটা গলল কে জানে। গুম হয়ে বসে রইলেন সমীরণ দাস। এবার মিস্টার আগরওয়াল জানতে চাইলেন, আমাকে ডাকলেন কেন? দীপকাকু বললেন, আপনাকে ডেকেছি একটা রিকোয়েস্ট করতে। এইসব চুরি টুরির ব্যাপার দেখে আপনি যেন পিছিয়ে না যান টেকনোলজিটা কিনতে। দেবাংশুবাবু অনেক মেধা পরিশ্রম দিয়ে জিনিসটা আবিষ্কার করেছেন।
বসন্ত আগরওয়াল হাসলেন, বললেন, টেকনোলজি আমি কালই কিনে নেব, পরশু বিক্রি করে দেব 5টা কোম্পানিকে, রেট নেব 2 লাখ। মেশিন আপগ্রেডেশনে আমার কোনো খরচ হলো না। দীপ কাকু বললেন, কিন্তু কম্পিটিশনে তো আপনি এগিয়ে থাকতে পারবেন না। সে আশা আমি ছেড়ে দিয়েছি। একবার যখন ডায়াগ্রাম বাইরে গিয়েছে, অন্য কোম্পানি সেটা পাবেই। তার আগেই যা লাভ করার করে নিতে হবে আমাকে। তারিফ করার দৃষ্টিতে বসন্ত আগরওয়ালকে দেখলেন দীপ কাকু। এমন সময় ওর ফোন বেজে উঠল। নম্বরটা চেনা নয়। স্ক্রিনে চোখ রেখেই কানে তুলে নিলেন সেটা। হ্যালো বলার একটু পরেই বলে উঠলেন, খুন হয়েছেন? আমি এখনই যাচ্ছি। বাবা জিজ্ঞেস করলেন, কে খুন হলো? সেই ভদ্রমহিলা। আমার অফিসে আপনারা দেখেছিলেন, সব সময় ভয়ে থাকতেন, কেউ বুঝি তাকে ফলো করে যাচ্ছে। বলে দীপ কাকু বাকি সকলকে বললেন, সরি, আমাকে চলে যেতে হচ্ছে, আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে নিন। ঝিনুক তাড়াতাড়ি দীপ কাকুর পাশে গিয়ে দাঁড়ালো। বাবা বললেন, খুনটুন আমার একটুও সহ্য হয় না, তোমরা গাড়িটা নিয়ে যাও, আমি ট্যাক্সি ধরে বাড়ি চলে যাব। দেবাংশুবাবুর কেসের সাফল্য উপভোগ করা হলো না। কনফারেন্স রুম থেকে বেরিয়ে গম্ভীর মুখে সিঁড়ি ভাঙতে লাগলেন দীপ কাকু। গাম্ভীর্য কিছুটা ধার করে ঝিনুকও নামতে লাগলো পেছনে পেছনে। দীপ কাকুর মতোই গত কেসের সাফল্য এখন তার কাছে অতীত।